পিনাকি ভট্টাচার্য, আপনাকে আমি আজ সরাসরি চ্যালেঞ্জ করছি। আপনি বলেছেন ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চায়, এই বয়ান নাকি অতিরঞ্জিত। আপনি বুঝাতে চেয়েছেন ভাষা ইস্যুটা নাকি রাজনৈতিক নাটক। ঠিক আছে, তাহলে তথ্য দিয়ে কথা বলি। আবেগ নয়, ডকুমেন্টই হবে আমাদের ইতিহাস। তো চলুন শুরু করা যাক। 1948 সালে 21শে মার্চ রেস কোর্স ময়দানে পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্না ঘোষণা দিলেন, উর্দু অ্যান্ড অনলি উর্দু শেল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। তিনি বলেছেন উর্দু অ্যান্ড অনলি উর্দু। আচ্ছা পিনাকি ভট্টাচার্য, আপনার কাছে প্রশ্ন, আপনি কি জানেন তখন পাকিস্তানের মোট জনসংখ্যার কত শতাংশ ছিল বাংলাভাষী? যদি না জানেন আমি বলছি আপনাকে। তৎকালীন সময়ে পাকিস্তানের মোট জনসংখ্যার 56% ছিলেন বাংলাভাষী। তাহলে জিন্নার সেখানে উর্দু অ্যান্ড অনলি উর্দু ঘোষণা কী ছিল? আপনার কাছে প্রশ্ন। এটা কি সংখ্যাগরিষ্ঠের ভাষাকে রাষ্ট্রীয় কাঠামো থেকে বাদ দেওয়া নয়? আপনি বলতে পারবেন? আপনার ভিডিওতে আপনি বলেছেন সিলেটি ভাষার এবং বা সিলেটের আপনি ইতিহাস টেনে বলেছেন তাদেরও নিজস্ব ভাষা আছে, বর্ণমালা আছে, সংস্কৃতি আছে। তারপরও আমরা যেহেতু বাংলা ভাষায় কথা বলি, তাহলে সেখানে কি তাদের অধিকার ক্ষুণ্ণ হয়েছে কিনা, কিংবা আপনি এরকমই বুঝাইতে চাইছেন? আপনার কাছে প্রশ্ন, এই যে তৎকালীন সময়ে পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ লোক ছিল বাংলাভাষী, এখন সিলেটের লোক কি সংখ্যাগরিষ্ঠ লোক কি বাংলাভাষী? তারা যেই ভাষাটা ব্যবহার করে সেই ভাষার বাংলাদেশের মোট জনসংখ্যার অর্ধেকও কি সেই ভাষা বোঝে? 1/10 কি বোঝে? তাহলে আপনি কিসের সাথে কিসের তুলনা দিলেন? এটা শুধু আমি নয়, একজন মূর্খ লোকও বলবে, কিন্তু আপনি বুঝলেন না। তো চলুন বাংলা ভাষার লজিক্যালি এবং রাষ্ট্রভাষার বাস্তবত্ব এবং লজিক্যালি যদি আমরা একটু ভাবি, রাষ্ট্রভাষা মানে কি, বাংলা ভাষা মানে কি? রাষ্ট্রের মধ্যে যেগুলো গুরুত্বপূর্ণ অঙ্গ সেগুলো হচ্ছে প্রশাসন, আদালত, কেন্দ্রীয় চাকরি, আইনসভা ও সরকারি নথিপত্র। এই যে কয়টা জিনিস আমি বললাম, এই যে পিনাকি বলল যে সিলেটের উদাহরণ দিলে, এখন আমরা যদি সিলেটের সেই ভাষাটা যেটা আমরা বুঝি না, যেটা আমরা জানি না, সেই ভাষাটা যদি রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে বসানো হয়, ব্যবহারে বাধ্য করা হয়, তাহলে আমাদের এই যে আমরা যারা বাংলা ভাষায় কথা বলি, আমাদের কেন্দ্রীয় ক্ষমতার কাঠামোতে আমাদের অবস্থান কোথায় এসে দাঁড়াবে? তখনকার ব্যাপারটাও এরকমই ছিল। তারা সংখ্যাগরিষ্ঠ বাংলাভাষী থাকা সত্ত্বেও তারা চেয়েছিল সেইগুলো জায়গাতে উর্দু বসানোর জন্য, উর্দু ভাষা। তো পিনাকি সাহেবের কাছে আমার প্রশ্ন, তাহলে বাংলাভাষীয় জনগণ কেন্দ্রীয় ক্ষমতার কাঠামোতে কোথায় দাঁড়াবে? পিনাকি ভট্টাচার্য, আপনি কি অস্বীকার করবেন যে ভাষা মানে ক্ষমতা? সেই প্রশ্ন আপনার কাছে রইল। এখন আসি 21শে ফেব্রুয়ারি 1952। সেদিন রাজপথে নেমেছিল ভাষার দাবিতে ছাত্ররা, এবং তখন জারি করা হয়েছিল 144 ধারা, যা ভেঙে ছাত্ররা রাজপথে মিছিলে চলে যায়, আর সেখানে চলে তাদের বুকের উপর গুলি, আর তারা লুটিয়ে পড়ে রাস্তায়। মারা যায় আমাদের রফিক, জব্বার, বরকত, সালাম সহ আর অনেকেই। আমি আপনাকে সরাসরি প্রশ্ন করছি পিনাকি ভট্টাচার্য, যদি আমাদের ভাষা কেড়ে নিতে না চাওয়া হয় তাহলে গুলি কেন? যদি আমাদের ভাষা কেড়ে নিতে না চাওয়া হয় তাহলে কেন আমার ভাইয়ের ওপর গুলি চলল? সেই প্রশ্ন আপনার কাছে। তখন সেটা গুলি ছিল না, রাষ্ট্রের পক্ষ থেকে কি ফুল ছিটানো ছিল? না, রাষ্ট্র চালিয়েছিল গুলি। রাষ্ট্র তখন গুলি চালিয়েছিল আমার ভাইয়ের বুকের ওপর। এরপর 1956 সালের সংবিধান, এটা নিয়ে আপনাকে কিছু প্রশ্ন করছি। 1956 সালে পাকিস্তানের সংবিধানে রাষ্ট্রভাষা হিসাবে বাংলা স্বীকৃতি পেল। আমার প্রশ্ন আপনার কাছে, কেন পেল?
যদি কোনো বৈষম্য না থাকতো তাহলে রাষ্ট্র কেন নীতি পরিবর্তন করলো? সেই প্রশ্ন আপনার কাছে পিনাকি ভট্টাচার্য। পিনাকি ভট্টাচার্য, আপনি কি বলবেন? 1956 সালের সংশোধন অকারণ ছিল। অবশ্যই আপনি প্রশ্নের উত্তর দিবেন। ভাষার প্রশ্ন শুধু ভাষা ছিল না, এটি ছিল প্রতিনিধিত্বের প্রশ্ন। এখানে ছিল ক্ষমতার প্রশ্ন, পূর্ব পাকিস্তান বনাম পশ্চিম পাকিস্তানের বৈষম্যের প্রশ্ন। আপনি যদি বলেন ভাষা কেড়ে নেওয়ার চেষ্টা হয়নি, তাহলে তো আপনাকে বলতে হবে মোহাম্মদ আলী জিন্নার সেই বলা অনলি উর্দু কোনো সমস্যা ছিল না। 1952 সালের আমার ভাইয়ের উপর চালানো গুলি কোনো দমন ছিল না। 1956 সালের সংশোধনী অপ্রয়োজনীয় ছিল। আপনার কাছে সেই প্রশ্ন, আপনি কি সত্যি এই অবস্থানে দাঁড়াতে চান কি না? আপনার কাছে আমি একের পর এক কয়েকটি পাল্টা প্রশ্ন ছুড়ে যাচ্ছি। সকলের কাছে আমার প্রশ্ন, সকলকে সাক্ষী রেখে আপনাদের বলছি, যদি প্রশ্নগুলো যৌক্তিক হয় অবশ্যই আপনারা তাকে করবেন, তার ভিডিওতে গিয়ে করবেন। এই প্রশ্নগুলো তাকে উত্তর দিতেই হবে। সংখ্যাগরিষ্ঠের ভাষা বাদ দিয়ে রাষ্ট্রভাষা নির্ধারণ করা, এটা কি কোনো বৈষম্য নয়? ছাত্রদের উপর গুলি চালানো, এটা কি কোনো বৈষম্য নয়? আন্দোলনের পর সংবিধান বদলানো, এটা কি রাষ্ট্রের ভুল স্বীকার করা নয়? অনলি উর্দু শব্দটা কি বর্জন ইঙ্গিত নয়? ইতিহাসে ইউটিউব কন্টেন্ট বানানো সহজ, কিন্তু আমার ভাইয়ের রক্তের ইতিহাস মুছে ফেলা সম্ভব নয়। ভাষা আন্দোলন কোনো রোমান্টিক গল্প নয়, এটা বাস্তব লড়াই ছিল। আপনি যদি বলেন ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চায়নি, তাহলে আপনি বলবেন উর্দু অনলি উর্দু শব্দটা কি? এটা কি ছিল শুধুই শব্দ, না এটা ছিল রাষ্ট্রীয় অবস্থান? পিনাকি ভট্টাচার্য, আপনি ইতিহাস নতুন করে ব্যাখ্যা করতে পারেন, কিন্তু দলিল বদলাতে পারেন না। আপনি যদি সত্যিই বিতর্ক চান, ডকুমেন্ট নিয়ে বসুন, ভাষণ নিয়ে বসুন, সংবিধান নিয়ে বসুন, কারণ এই প্রশ্ন আবেগের নয়, এই প্রশ্ন তথ্যের। আর তথ্য বলছে ভাষার প্রশ্ন বাস্তব। ভাষা প্রশ্ন ছিল বাস্তব, সংগ্রাম ছিল বাস্তব, আমার ভাইয়ের রক্ত ছিল বাস্তব। সুতরাং ইতিহাস বিকৃতি বন্ধ হোক, তথ্যের ভিত্তিতে কথা হোক। আর যারা ভাষা সংগ্রামকে ছোট করে দেখে, তাদের সামনে তুলে ধরতে হবে এই প্রশ্ন, তাদের সামনে সত্যটা তুলে ধরতে হবে, না হলে মিথ্যা প্রশ্রয় পাবে। তো আজকে 21শে ফেব্রুয়ারিতে আমার ভাইয়ের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আজকের মতো আমি শেষ করছি এবং তার কাছে প্রশ্নগুলো রেখে যাচ্ছি। আপনারা এই প্রশ্নগুলো করবেন, এই প্রশ্নগুলো তাকে করবেন। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবেন, বেশি বেশি সত্য তথ্যের খোঁজ নেবেন। বাংলাদেশ জিন্দাবাদ। আল্লাহ হাফেজ।